আজকের গল্প পাঠের আসরে আপনাকে স্বাগতম। আপনারা শুনছেন আহমদ ছবার লেখা উপন্যাস অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী। আজকে উপন্যাসটির পঞ্চম পর্ব। আজ সেপ্টেম্বর মাসের ২৭ তারিখ। ৪ অক্টোবরের আর কতদিন বাকি? দিনগুলো অসম্ভব রকম মন্থর এবং ভারী, কিছুতেই পার হতে চায় না। আমার প্রতীক্ষার যন্ত্রণা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। কন্যা সামারক অক্টোবরের ৪ তারিখে আসবে বলেছে, কিন্তু এই তারিখটাই তাকে আঁকড়ে থাকতে হবে, এমন কোনো কারণ আছে? চলে আসুক না যে কোনো দিন, এবং সুন্দর একটা কৈফিয়ত হাজির করুক। বলুক না কেন আমার দিন তারিখের ভীষণ গোলমাল হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কিরকম একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছি। যেসব মানুষের সঙ্গে আমার কোনোদিন চাক্ষুষ পরিচয় পর্যন্ত ঘটেনি, তারা একজোট হয়ে আমার শত্রুতা করছে। আমি বেচারি দিন তারিখ কেমন করে মনে রাখি? আমি আসলে ভেবেছিলাম ২৭ তারিখেই আসব। ভুল করে অক্টোবরের ৪ তারিখ লেখা হয়ে গেছে। সেপ্টেম্বরের ২৭ তারিখে চলে এসেছি বলে কি আপনাকে অসুবিধায় ফেলে দিলাম? দয়া করে মাফ করে দেবেন। আমি কি করতে গিয়ে কি করে বসি নিজেও বলতে পারিনি। ভীষণ ভুলো মনের মহিলা আমি। শিশুর মতো নিজেকেই প্রশ্ন করি, জগতে তো এখনো অনেক আশ্চর্য কাণ্ড ঘটে থাকে। আশ্চর্য কাণ্ড ঘটানোর দেবতা অন্তত আরেকটিবার প্রমাণ করুন এখনো তিনি এমন কাণ্ড ঘটিয়ে তুলতে পারেন। মানুষের বুদ্ধি বিবেচনা যার কোনো তল পায় না, তিনি তার অঘটন ঘটনপটীয়সী ক্ষমতা বলে সেপ্টেম্বর মাসের ২৭ তারিখে অক্টোবরের ৪ তারিখে রূপান্তরিত করুন। উৎকণ্ঠাটা বেশি হলো, তার একটা কারণ আছে। বিশ্ববিদ্যালয় এলাকায় কারো জানতে বাকি নেই কন্যা সামারকের চাকরির বিষয় নিয়ে ঝুনু সব শিক্ষককে আমি খেপিয়ে তুলেছি। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলে দিচ্ছিল কন্যা সামারক আমার কাছে আসছে। এই সংবাদটা অন্য কাউকে জানালে ফল ভালো হবে না। তাই তার আগমন সংবাদ আমি কাকপক্ষীকেও জানাইনি। কাউকে জানাইনি, সেটা যেমন আমার গহন আনন্দের ব্যাপার, তেমনি তার বেদনাও অপরিসীম। অক্টোবর মাসের ৪ তারিখে আমার কাছে কন্যা সামারক আসছে। এই সম্ভাব্য ঘটনা আমার মনে একটা তোলপাড় লাগিয়ে দিয়েছিল। আমি যখন একা একা রাস্তায় চলাফেরা করি, আমার হৃদস্পন্দনের মধ্যে তার নামটি বেজে উঠতে থাকে। নিজের ভেতরে এতটা ডুবে থাকি যে কেউ কিছু জানতে চাইলে হঠাৎ করে জবাব দিতে পারিনি। আমি প্রশ্নকর্তার মুখের দিকে ফ্যালফ্যাল করে চেয়ে থাকি। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির ৩ তলায় আমার একটা রুম আছে, একেবারেই নির্জন। মাঝে মধ্যে কার্নিশে দুটো চড়ুই এবং কয়েকটা শালিক উড়ে এসে নিজেদের মধ্যে আলাপ সালাপ করে। আমি সারাদিন সেই নির্জন রুমেই কাটাই। শুধু দুপুরের খাবার সময় একবার হোস্টেলে আসি। রাত ৯টায় লাইব্রেরি বন্ধ হলে ঘরে এসে খেয়ে একেবারে সরাসরি বিছানায় গায়ে এলিয়ে দেই। কিছুতেই ঘুম আসতে চায় না। শান্ত সরোবরে ফুটে থাকা নিটোল পদ্মের মতো কন্যা সামারকের সুন্দর আনন আমার মানস দৃষ্টির সামনে ফুটে থাকে। ভালো ঘুম হয় না। আধো ঘুম আধো জাগরণের মধ্যে সারা রাত কাটাতে হয়। সকালবেলা অসম্ভব ক্লান্তি নিয়ে জেগে উঠি। কিছুই ভালো লাগে না। আকুল চোখে ক্যালেন্ডারের দিকে তাকাই। এখনো ২ দিন বাকি। আজ ২ তারিখ। মাত্র ২ দিন পর কন্যা সামারক এই ঘরে আসছে। ঘরের যা চেহারা হয়েছে দেখে আমি আটকে উঠলাম। আমার একটি মাত্র চেয়ার, সেটারও একটা পায়া বুড়ো মানুষের দাঁতের মতো অবিরাম নড়নড় করছে। সাবধানে না বসলে উপবিষ্ট ব্যক্তিকে পপাত ধরণীতল হতে হয়। দেয়ালগুলোতে অসংখ্য গর্ত। প্রত্যেক গর্তে টিকটিকি বাহাদুরেরা স্থায়ী নিবাস রচনা করেছে সপরিবারে। মশারির রং উঠে গেছে এবং জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। গিট দিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। বালিশ দুটো মোটামুটি মন্দ নয়। বিছানার চাদরটা নিয়ে আমি নিজে খানিকটা গর্ব করে থাকি। আমার এক বন্ধু সিঙ্গাপুর থেকেই চাদরটা এনে দিয়েছিল। বহু ব্যবহারে রংটা উঠে গেলেও চাদরের জমিনের ঠাস বুননি এখনো চোখে পড়ে। আমার ঘরের সবচাইতে দর্শনীয় জিনিস হলো একটা হিটার। প্রথম স্কলারশিপের টাকা উঠিয়ে নিউ মার্কেটের দোকান থেকে ওটা কিনেছিলাম। অনেক দিনের ব্যবহারে টিনের শরীরটাতে মরচে ধরেছে। নাড়াচাড়া করলে হিটার সাহেবের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝরে পড়তে থাকে। একদিন চা বানাতে গিয়ে প্রচণ্ড একটা ধাক্কা খেলাম। আমি ছিটকে পড়ে গেলাম। স্পৃষ্ট হওয়া আঙুল দুটো ঢাকের কাঠির মতো নেচে নেচে উঠছিল। হিটার সাহেব ধাক্কা দিয়ে পেছনে ঠেলে দিয়েছিল। যদি সামনের দিকে টেনে নিয়ে যেত তাহলে সেদিনটাই হতো আমার হোস্টেল বাসের অন্তিম দিন। বুঝলাম এই জিনিসটা দিয়ে আর চলবে না, একে বিদেয় করতে হবে।
কিন্তু হিটার ছাড়া আমার চলবে কেমন করে? আমি যে পরিমাণ চা খাই, বাইরে থেকে কিনে খেতে হলে ভাত খাওয়া বন্ধ করতে হবে। মাথায় একটা বুদ্ধি খেলে গেল। বাইরে একেবারে দেয়ালের গোড়ায় দেখি একটা ভাঙা টব পড়ে আছে। আমার কেমন কৌতূহল জন্মে গেল। সেটা নিয়ে এলাম এবং তার মধ্যে হিটারের প্লেটটা বসিয়ে দিলাম। তারপর একপাশের দেয়ালে একটা ফুটো করে হিটারের তারটা বাইরে নিয়ে এসে প্লাগের সঙ্গে জুড়ে দিলাম। সুইচ অন করে দেখি বেশ কাজ করে। আমার মাথা থেকে একটা দুর্ভাবনা চলে গেল। শক লাগার কোনো সম্ভাবনা নেই। মাটি বিদ্যুৎ পরিবাহী নয়। একটা বিকল্প হিটার তৈরি করতে পেরে গর্বে আমার বুকটা ফুলে উঠল। বন্ধুবান্ধব সবাইকে নিজের উদ্ভাবিত জিনিসটা দেখিয়ে ভীষণ আনন্দ পেয়েছি। ভাবখানা এমন, আমি নতুন একটা জিনিস বুদ্ধি খাটিয়ে আবিষ্কার করেছি। বিশ্ববিদ্যালয়ের বন্ধুবান্ধবদের মধ্যে আমার ওই নতুন আবিষ্কার বিখ্যাত হয়ে উঠেছিল। ভেবে দেখলাম, কন্যা সামারককে আমার এই অপূর্ব আবিষ্কারটা ছাড়া দেখাবার কিছু নেই। সে হয়তো আমার উদ্ভাবনী প্রতিভার তারিফ করবে, অবাক হওয়ার ভঙ্গি করে বলবে, ওমা, তলে তলে আপনার এত বুদ্ধি! আপনাকে তো শুধু লেখক হিসেবেই জানতাম, এখন দেখতে পাচ্ছি আপনি একজন পুরোদস্তুর বিজ্ঞান মনস্ক মানুষ। কল্পনা করে সুখ। আমিও কল্পনা করলাম আমার অভাবনীয় কীর্তি দেখে তার সুন্দর দ্বিতীয়ার চাঁদের মতো ললাটে কুঞ্চিত রেখা জেগে উঠবে, মুখের ভাবে আসবে পরিবর্তন। নিজের অবস্থার কথা যখন বিবেচনা করলাম, চারপাশ থেকে একটা শূন্যতাবোধ আমাকে আক্রমণ করে বসল। ওই অনিন্দ্য সুন্দরী যখন দেখবে আমি কত গরিব, তার মুখমণ্ডলে যে একটা তাচ্ছিল্যের ভাব জেগে উঠবে, সে কথা আগাম কল্পনা করে আমি শিউরে উঠলাম। কন্যা সামারক সারা ঘরে একবার দৃষ্টি বুলিয়ে হয়তো ফেরত চলে যাবে এবং বলবে, না ভাই, আমি ভুল করে ভুল ঠিকানায় চলে এসেছি, এখন চললাম, আমার কাজ আছে। আমার ভীষণ আফসোস হতে থাকলো, তাকে চিঠি লিখে আসতে নিষেধ করিনি কেন। আমার মনে ভিন্ন রকম একটা চিন্তা ঢেউ দিয়ে গেল। আমার বন্ধুর বোনের বাড়িতে গিয়ে যদি সুন্দর চাদর, বালিশ, মশারি একদিনের জন্য ধার করে নিয়ে আসি। আমার ভেতরে পরক্ষণেই একটা বিদ্রোহের ঢেউ খেলে গেল। আমি গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালাম। আমার ঘরের অবস্থা যত করুণই হোক না কেন, আমি ছদ্মবেশ ধারণ করতে পারবো না। যা আমার নয়, আমার বলে প্রদর্শন করতে পারবো না। কন্যা সামারক যদি ওয়াক থু বলে একদোলা থুথু আমার মুখে ছুঁড়ে দিয়ে অনুতাপ করতে করতে চলে যায়, তাই সই। সামারক ঘরে বসুক অথবা চলে যাক, কিছু যায় আসে না। আমি। অবশেষে আকাঙ্ক্ষিত অক্টোবরের 4 তারিখটি এসে গেল। আমি সূর্য ওঠার অনেক আগে উঠে ঘরের মেঝেটা পরিষ্কার করলাম, দেয়াল এবং ছাদের ঝোল ঝাড়লাম। যতই ভদ্রস্থ করার চেষ্টা করি না কেন, বৃষ্টির চেহারাটা আরো বেশি করে ধরা পড়ে। একসময় গৃহ সংস্কার কর্মে খান্তি দিয়ে বারান্দার রেলিংয়ের গোড়ায় এসে দাঁড়ালাম। আমার মনে হচ্ছিল আজ সকালে সূর্য নতুনতর কিরণধারা বিতরণ করছে, পাখি সম্পূর্ণ নতুন সুরে গাইছে, তরুলতার পত্র মর্মরে একটা অশ্রুত রাগিনী বেজে যাচ্ছে। আমার মনের তারে তার সূক্ষ্ম সুর অনুভব করছি। আমার জীবনে এমন সকাল কোনোদিন আসেনি। ক্যান্টিনে গিয়ে নাস্তা করে রেলিংয়ের গোড়ায় বসে রইলাম। প্রতিটি রিক্সা, বেবি ট্যাক্সি হোস্টেলের দিকে আসতে দেখলে আমি চমকে উঠতে থাকি। আমি বসে আছি, একে একে রিক্সা ট্যাক্সি চলে যাচ্ছে। কন্যা সামারকের টিকিটেরও দেখা নেই। ঘন ঘন ঘড়ি দেখছি, 10টা বাজার আর মাত্র 5 মিনিট বাকি আছে। আমার ভেতর থেকে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কন্যা সামারক কেন আমার ঘরে আসবে? তার কি অন্য কোথাও যাওয়ার জায়গা নেই? 10টা বেজে যখন 5 মিনিট, দূর থেকে রিকশায় শাড়ির আভাস লক্ষ্য করে মনে করলাম আমার দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে কন্যা সামারকের আবির্ভাব ঘটল। কিন্তু রিকশাটা যখন কাছে এলো, লক্ষ্য করলাম আলাউদ্দিনের বেগম নিউ মার্কেটের কাঁচা বাজার থেকে তরিতরকারি নিয়ে ফিরছেন। ধরে নিলাম আজ আর কন্যা সামারকের আগমন ঘটবে না। এমন করে বসে থেকে রাস্তা জরিপ করে কি লাভ? নিজের উপরেই আমার ভীষণ রাগ হচ্ছিল। আমি একজন রামবোকা, সবাই আমাকে ঠকায়। কন্যা সামারকও আমাকে ধোঁকা দিয়ে গেল। তার ব্যাপারে জড়িয়ে যাওয়ার জন্য আমি নিজেকে ধিক্কার দিতে থাকি। 7-5 চিন্তা করতে করতে এরকম আনমনাই হয়ে পড়েছিলাম। হঠাৎ করে আমার দৃষ্টি একটা রিকশার দিকে আকৃষ্ট হলো। প্রথমে দেখলাম শাড়ির আঁচল, তারপর ঢেউ খেলানো চুলের রাশি।
আমার শরীরের অনুপরমাণু হঠাৎ গুঞ্জন করে উঠল। এ কন্যা সামারুক ছাড়া অন্য কেউ হতেই পারে না, নিশ্চয়ই অন্য কেউ নয়। রিকশাটা হোস্টেলের গেটে এলো এবং সে নামল। আমার বুকের ভিতরে রক্ত ছলকাতে আরম্ভ করেছে। ইচ্ছে হলো কন্যা সামারুক যেখানে চরণ রেখেছে সেখানে আমার বুকটা বিছিয়ে দেই না কেন। কিন্তু বাস্তবে আমি সেই ৩ ঠেঙে চেয়ারে স্থাণুর মতো বসে রইলাম। আমার পা দুটো যেন দেবে গেছে। কন্যা সামারুক একতলার সিঁড়ি ভেঙে দোতলায় উঠে আমার ঘরের দিকে এগিয়ে আসছে। যেখানেই পাদতল রাখছে যেন গোলাপ ফুটে উঠছে। আমার কাছাকাছি যখন এলো আপনা থেকেই একটা সুন্দর হাসি তার ওষ্ঠা ধরে ফুটে উঠল। তার সাদা সুন্দর দাঁতগুলো ঝিলিক দিয়ে জেগে উঠল। আমার মনে হলো আমাদের হোস্টেলের ব্যালকনিতে সুমেরু রেখার উপর সূর্যশিখা ঝলক দিয়ে জাগল। আমি তাকে আমার ঘরে নিয়ে গেলাম। কন্যা সামারুক এক নজরে সমস্ত ঘরের চেহারাটা দেখে নিল। তারপর প্রথম বাক্য উচ্চারণ করল, জাহিদ সাহেব, আমি যে আপনার ঘরে এসেছি সেজন্য আপনার কৃতজ্ঞ থাকা উচিত। আমি যেমনটা আকাঙ্ক্ষা করেছিলাম কন্যা সামারুক অবিকল সে কথাই বলেছে। অনুভব করলাম কন্যা সামারুক সুন্দরী বটে, কিন্তু তার মনে কোনো দয়া নেই। দরিদ্রের অক্ষমতাকে কেউ যখন অবজ্ঞা করে সেটা ১০০০ গুণ নিষ্ঠুর হয়ে বাজে। আমি উঠে দাঁড়ালাম। আমার চোখ মুখ লাল হয়ে গেল। কন্যা সামারুককে বললাম, আপনি যে রিকশায় চেপে এসেছেন সেটা এখনো দাঁড়িয়ে আছে। সামারুক বলল, রিকশা দাঁড়িয়ে থাকলে আমি কি করব? আমি বললাম, সেটাতে চড়ে ফেরত চলে যাবেন। আপনি নিজের ইচ্ছায় আমার ঘরে এসেছেন। আমি গরিব বটে, কিন্তু আমাকে অপমান করার কোনো স্পর্ধা থাকা আপনার উচিত নয়। আমার কথা শুনে কন্যা সামারুক খিলখিল করে হেসে উঠল। সে যখন হাসে যেন জল ঝর্ণার কলধ্বনি বেজে ওঠে। তারপর বলল, আপনি ভীষণ বদরাগী মানুষ। আপনার নাকটা ভয়ানক ছুঁচলো। মানুষের ওই ধরনের নাক থাকলে ভয়ানক বদরাগী হয়। আর তাছাড়া আমি বললাম, তাছাড়া আবার কি? আপনার লেখাগুলোও রাগী। একটু একটু করে আশ্চর্য হচ্ছিলাম। আমি জানতে চাইলাম, আমার লেখা আপনি পড়েছেন? সে বলল, সব পড়ে উঠতে পারিনি। ইব্রাহিম সাহেবের কাছ থেকে ২টো বই ধার নিয়েছিলাম। বাকি লেখাগুলো আপনার কাছ থেকেই ধার করব। তারপর সে ৩ পেয়ে চেয়ারটার বসার জন্য টেনে নিল। আমি হা হা করে উঠলাম। ওটাতে বসবেন না? সে জিজ্ঞেস করল, ওটাতে বসলে কি হয়? আমি বললাম, পড়ে যাবেন যে, ওটার একটা পায়া নেই। কন্যা সামারক চেয়ারটা টেনে নিয়ে টেবিলের সঙ্গে ঠেস দিল। তারপর বসে পড়ল এবং বলল, এই বসলাম, আমার পড়ে যাওয়ার ভয় নেই। তারপর আমার চোখে চোখ রেখে বলল, আপনার ভেতরে যত রাগের কথা আছে একটা একটা করে বলতে থাকুন। আপনার বিষয়ে মানুষ আমার কাছে অনেক কথা বলেছে, তাই আপনার কথা শুনতে এসেছি। আমি বললাম, দেখছেন না কে ক্ষতশ্রী ঘরে আমাকে ছন্নছাড়ার মতো বাস করতে হয়? সে বলল, আপনি যে ছন্নছাড়া সে কথা নিজের মুখে বলতে হবে না। আমি দেখা মাত্রই বুঝে ফেলেছি। অন্য কথা বলুন। আমি বললাম, অন্য কি কথা বলবো? সামারক জিজ্ঞেস করে বসল, আপনার বাবা বেঁচে আছেন? আমি বললাম, না, যে বছর আমি কলেজে ভর্তি হই সে বছরই তিনি মারা যান। মৃত্যুর সময় বাবাকে আমি দেখতেও পাইনি। তখন জেলে ছিলাম কি না? কন্যা সামারক আমার কথা শুনে আরো বেশি মনোযোগী হয়ে উঠল। বারে, আপনি জেলেও ছিলেন? আমি বললাম, হ্যাঁ। কতদিন? বললাম, বেশি নয়, বছরখানেক। সে কথা বাড়াল না। জানতে চাইল, আপনার মা আছেন? আমি বললাম, মাও নেই। মারা গেছেন এই ৩ মাস হয়। মাকেও আমি দেখতে পাইনি। মা যখন মারা গেছেন তখন রাজশাহীতে একটা রাজনৈতিক সভায় বক্তৃতা দিতে গিয়েছিলাম। কন্যা সামারক চুপ করে আফসোস করল। তারপর বলল, আপনার ভাইটাই কেউ নেই? জবাব দিলাম, ভাইটিও ৫ বছর আগে গত হয়েছেন। তার এক পাল নাবালক ছেলে মেয়ে আছে। আমাকে তাদের দেখভাল করতে হয়। বোন নেই?
আমি বললাম, 4 জন। একজনের বর 16ই ডিসেম্বরের দিনেই পাকিস্তানি সৈন্যের হাতে গুলি খেয়ে মারা গেছে। সৈন্যরা কক্সবাজারের দিক থেকে জিপে করে আত্মসমর্পণ করতে ছুটে আসছিল। আমার দুলাভাই মজা দেখতে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। একজন পাকিস্তানি সৈন্য গুলি করে তাকে চিরদিনের জন্য নীরব করে দেয়। অন্য বোনেরাও গরিব, ওদের সবার খবরাখবর আমাকেই রাখতে হয়। আমি এক নিঃশ্বাসে আমার সমস্ত কথা বলে গেলাম। কন্যা সামারক তার আয়ত চোখ দুটো আমার চোখের উপর স্থাপন করল। মনে হলো অশ্রু চিকচিক করছে। তার চোখ দুটো যেন চোখ নয়, থরথর কম্পিত হৃদয়। তারপর সে বলল, আপনার এখানে খাওয়ার কিছু নেই? আমি বললাম, মুড়ি ছিল, গতকাল শেষ হয়ে গিয়েছে। যদি খালি চা খেতে চান তো বানিয়ে দিতে পারি, তবে আমার এখানে দুধ নেই। সে বলল, আপনার লাল চাই বানান দেখি, আমার চায়ের তেষ্টা লেগেছে। আমি চা করার জন্য যে অভিনব হিটারের গোড়ায় গিয়েছি, সামারক কথা বলে উঠল, দেখি দেখি আপনার হিটারটা। তখন আমাকে তার কাছে হিটারের জন্মবৃত্তান্তটা বলতে হলো। চা বানিয়ে তার সামনে টেবিলে রাখলে সে পেয়ালাটা তুলে নিয়ে একটা চুমুক দিয়েই বলে ফেলল, আপনি চমৎকার চা তৈরি করেন, আর ভীষণ মজার মানুষ। আমি ঠিক করেছি আপনাকে আমার লেখা কবিতাগুলো পড়তে দেব। আমি বললাম, আপনি কবিতা লেখেন নাকি? হ্যাঁ, একটা পাণ্ডুলিপি তৈরি করেছি। আপনার সেই প্রবীণ বটের অনুসরণ করে আমি কবিতার গোটা একটা বই লিখে ফেলেছি। নাম রেখেছি কালো মানুষের কসিদা। একটা মজার জিনিস দেখবেন? আমি বললাম, দেখান। কন্যা সামারক মোটা মলাটের খাতাটা খুলে দেখালেন। প্রবীণ বটের কবি জনাব জাহিদ হাসানের নামে উৎসর্গ করা হলো। আমি মনে করলাম, আশ্চর্যকাণ্ড ঘটিয়ে তোলার দেবতা মারা যাননি, এখনো বহাল তবিয়তে তিনি বেঁচে রয়েছেন। আমার এমন আনন্দ হলো, হঠাৎ করে কথা বলার শক্তি হারিয়ে ফেললাম। এই বিস্ময়বোধ কাটিয়ে ওঠার জন্য কন্যা সামারককে বললাম, প্রথম দিকের লেখা পড়ুন। কন্যা সামারক ঘাড়টা সুন্দরভাবে দুলিয়ে বলল, না, সেটি হচ্ছে না। আমি আপনার কাছে গোটা খাতাটা রেখে যাব। আগামী শুক্রবার বিকেলবেলা এসে আপনার মতামত শুনব। সে আস্ত খাতাটা আমার হাতে তুলে দিল। তার হাতে আমার হাত লেগে গেল। এই সময় আমার বন্ধু আলতামাস পাশা ঘরে ঢুকল। দেখলাম তার ছায়াটা লম্বা হয়ে পড়েছে। আজ তার আসার কথা নয়, তবে এটা ঠিক যে আলতামাসের জন্য শনি মঙ্গলবারের বাস বিচার নেই। যখন খুশি সে আসতে পারে। ইকোনমিক্সের মেধাবী শিক্ষক আলতামাসকে আমি বিলক্ষণ পছন্দ করি। ঘরে ঢুকেই সে কন্যা সামারককে দেখে থতমত খেয়ে গেল। কন্যা সামারক শীতল চোখে তার দিকে তাকালো। কারো মুখে কোনো কথা নেই। আলতামাস নিজেকে সামলে নিয়ে বলল, সরি জাহিদ ভাই, আমি না হয় অন্য সময় আসব। আপনার বদলেহাটা দিতে এসেছিলাম। বইটা টেবিলের উপর রেখে আমাকে দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ না দিয়ে সে ঘরের বাইরে চলে গেল। আলতামাস চলে যাওয়ার পর কন্যা সামারক সরাসরি আমার চোখের উপর চোখ রাখল। এ লোককে আপনি চেনেন কি করে? আমি বললাম, তিনি ইকোনমিক্সের ব্রিলিয়ান্ট শিক্ষক এবং আমার বিশেষ বন্ধু। কন্যা সামারকের চোখ দুটো বাঁকা ছুরির মতো বেঁকে গেল। রাখুন আপনার ব্রিলিয়ান্ট শিক্ষক, এত বাজে লোকের সঙ্গে আপনার বন্ধুত্ব হয় কেমন করে? আমি বললাম, তাকে তো আমি ভালো রুচিবান ভদ্রলোক বলেই জানি। আপনি তার সম্পর্কে ভিন্ন রকম কোনো ধারণা পোষণ করেন নাকি? কন্যা সামারক চিৎকার দিয়ে উঠল, রাখুন আপনার রুচিবান ভদ্রলোক। ওই ব্ল্যাক শিপটা লন্ডনে আমার জীবনটা নরক বানিয়ে ছেড়েছিল। জানেন, প্রতি সপ্তাহে 8-10টা করে কবিতা পাঠাতো আমার কাছে। সবগুলোতে ঠিক থেকে যৌন চেতনার প্রকাশ। পড়লে ঘেন্নায় আমার শরীর রি রি করে উঠত। আগামীবার যখন আপনার কাছে আসব সেগুলো নিয়ে আসব, পড়ে দেখবেন বাঞ্চোত কাকে বলে। আমি বললাম, অন্যায় তো কিছু করেনি। আপনি যেরকম সুন্দরী, আলতামাসার জায়গায় আমি হলেও কবিতা না পাঠিয়ে হয়তো পারতাম না। তারপর কন্যা সামারক আমার কাঁধে হাত রেখে অত্যন্ত মৃদু স্বরে বলল, বাট দ্য ফ্যাক্ট ইজ, আপনি আমার কাছে সেরকম কিছু পাঠাননি। আমি নিজে উদ্যোগী হয়েই আপনার কাছে এসেছি। আমি মনে মনে চিন্তা করলাম, এর বেশি আমার আর কি চাই? এই মুহূর্তে যদি আমার মৃত্যু ঘটে যেত
সেটাই হতো সবচেয়ে সুন্দর। আমার ঘরে কন্যা সমারোহের শুভাগমন ঘটেছে। এই সংবাদ হোস্টেলের সর্বত্র চাউর হয়ে গেছে। একতলা থেকে দোতলা, তিনতলা, চারতলা থেকে বোর্ডাররা নেমে এসে আমার দরজায় উঁকি দিয়ে চলে যাচ্ছে। অবিশ্রাম লোক আসছে এবং ঢুঁ দিয়ে চলে যাচ্ছে। কেউ কেউ সালেহ আহমেদের ঘরে গিয়ে আড্ডা জমিয়ে বসেছে। সালেহ আহমেদের সঙ্গে আমার সদ্ভাব নেই। তাদের কলকল হাসি তামাশা আমার কানে এসে লাগছে। কন্যা সমারোহ ফুঁসে উঠল, এই মানুষগুলো আমাকে পেয়েছে কি? একের পর এক এসে উঁকি দিয়ে চলে যাচ্ছে। আমি কি চিড়িয়াখানার কোনো আজব চিড়িয়া নাকি? কন্যা সমারোহ যত জোরে চিৎকার করে কথা বলছে, নির্ঘাত সবারই কানে যাচ্ছে। আমি আতঙ্কিত হয়ে উঠলাম। যদি সবাই দল বেঁধে এসে আজে বাজে কথা বলে কন্যা সমারোহকে অপমান করে বসে, আমি তো তাকে রক্ষা করতে পারবো না। তাই বললাম, ছেড়ে দিন, কুকুরও তো ঘেউ ঘেউ করে। সে কণ্ঠস্বর আরেক ধাপ চড়িয়ে বলল, আসল কুকুর আর মানুষ কুকুরে অনেক তফাৎ আছে। আমি মনে মনে প্রমাদ করলাম, এখনই যে কোনো একটা অঘটন ঘটে যেতে পারে। কিন্তু কন্যা সমারোহ চড়া গলায় কথা বলে যাচ্ছে এবং তার কথা সবাই শুনতেও পাচ্ছে। কোনো রকম চিন্তা ভাবনা না করেই হঠাৎ করে একটা সাহসের কাজ করে বসলাম। এক হাত মাথার উপর এবং এক হাত তার মুখের উপর চেপে মুখটা চেপে ধরলাম। বাধা পেয়ে তার মুখ বন্ধ হলো, কিন্তু চোখ দিয়ে পানির ধারা ঝরতে লাগলো। আমি বললাম, চলুন, আপনাকে রেখে আসি। সে কাপড় চোপড় সামলে ব্যাগটা তুলে নিয়ে বলল, আমি নিজেই যেতে পারবো। কি মনে করেন আমাকে? আগামী শুক্রবার কিন্তু আমি আসবো, মনে রাখবেন। কন্যা সমারোহের অপ্রকাশিত কবিতা গ্রন্থ কালো মানুষের কসিদার ভেতর আমি আমণ্ড ডুবে গেলাম। তার এই কবিতাগুলো গ্রন্থাকারে প্রকাশ করলে 5 ফর্মা অর্থাৎ 80 পৃষ্ঠার মতো একটা বই দাঁড়াবে। ভদ্রমহিলা গ্রন্থের নামকরণ কালো মানুষের কসিদা রাখল কেন, সেটাও আমাকে ভাবিয়ে তুলল। অনেক তরুণ কবি স্টান্ট দেওয়ার জন্য কবিতার বইয়ের জমকালো নাম রাখে। এই ধরনের বেশিরভাগ কবির রচনায় কদাচিৎ সার পদার্থ পাওয়া যায়। আর কন্যা সমারোহকে কবিতা লিখতে আসতে হলো কেন, তাও আমার চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো। সে অত্যন্ত অপরূপ মহিলা, তাকে নিয়ে অন্যদের কবিতা লেখার কথা, কিন্তু তিনি এই বাড়তি কষ্টটা মাথায় তুলে নিলেন কেন? একজন প্রাচীন সংস্কৃত কবির একটা সুন্দর মন্তব্য মনে পড়ে গেল। কবির নাম বলতে পারবো না, কালিদাস না ভারবী না বাণভট্ট। কোনো মাহফিলে যখন চুলচেরা দার্শনিক বিতর্ক চলে, সেই সময় কেউ যদি উদাত্ত গম্ভীর কণ্ঠে বিশুদ্ধ উচ্চারণে একটি উৎকৃষ্ট কবিতা পাঠ করে, শ্রোতারা দার্শনিক বিতর্কের কথা ভুলে যায়। কবিতাই তাদের মনোযোগের বিষয়বস্তু হয়ে দাঁড়ায়। আর এই কবিতা পাঠের আসরে কোনো সুকণ্ঠ গায়ক যদি তাল লয় রক্ষা করে গান গেয়ে ওঠে, শ্রোতা সাধারণ কবিতার কথা বেমালুম ভুলে গিয়ে গানের মধ্যে মজে যায়। গানের আসরের পাশ দিয়ে কোনো সুন্দরী যদি নীরবেও হেঁটে যায়, সবাই গান ভুলে সেই মহিলার দিকে অপলক চোখে তাকিয়ে থাকবে। সংস্কৃত কবির এই পর্যবেক্ষণটির মধ্যে যথেষ্ট পরিমাণে সত্য রয়েছে, কথা নির্দ্বিধায় কবুল করে নিতে পারি। কন্যা সমারোহের লেখাগুলো পড়ে আমি একটা ধাক্কা খেয়ে গেলাম। সুন্দর মহিলাকেও নিজের গভীর বেদনার কথা প্রকাশ করার জন্য কবিতার আশ্রয় নিতে হয়। আমি কবিতার ভালো মন্দের বিচারক নই, আমি অত্যন্ত সরল নিরীহ পাঠক। পাঠ করে যখন প্রীত হই, ধরে নেই লাভবান হলাম। চিত্রকল্প উপমা বিচার করে বিশুদ্ধ কবিতার রস বিচারের ক্ষমতা আমার কশ্চিনকালেও ছিল না। আর কবিসত্তার গভীরে ডুব দিয়ে অঙ্গীকার শনাক্ত করার কাজও আমার নয়। আমি শুধু একজন মামুলি পাঠক। একটা কবিতা যখন ভালো লাগে, বারবার পাঠ করি। খারাপ লাগলে আমার মনে একটা সহানুভূতির ভাব জেগে ওঠে। হায়, বেচারি ব্যর্থ কবি। ছাপা বাঁধাই কাগজে মলাটে তোমার কত টাকা চলে গেল, অথচ মানুষ তোমাকে কবি বলে মেনে নেবে না। শেক্সপিয়র একবার একজন কবিকে অপকবিতা লেখার জন্য হত্যা করার বিধান দিয়েছিলেন। এ কাজ শেক্সপিয়রকেই মানায়, কারণ ঈশ্বরের পরে তিনিই সবচাইতে বড় স্রষ্টা। আমি শুধু একজন কবিতার পাঠক, কবি নই। যখন কোনো উৎকৃষ্ট কবিতা পাঠ করি, লতায়িত জলের মতো কবিতার নিরঞ্জন সুন্দর স্বরূপ সমস্ত সত্তা আচ্ছন্ন করে ফেলে। নির্মেঘ শরৎ রাতে নক্ষত্রের ভারে নত হয়ে নেমে আসা আকাশের মতো আমার হৃদয় মনে সন্নত ভাব সৃষ্টি হয়। তখন আমার মনে এমন একটা চেতনা তরঙ্গিত হয়ে ওঠে, আমি মেনে নিতে বাধ্য হই
ক্ষুদ্র তৃণাঙ্কুর থেকে আকাশের কম্পমান নক্ষত্র, সমস্ত কিছুর সঙ্গে যুক্ত হয়ে গেছি আমি। আমার সঙ্গে সৃষ্টিজগতের কোনো অন্তরাল নেই। পৃথিবীর ধুলোমাটিও আমার অনুভবে মূল্যবান হীরক চূর্ণের মতো দ্যুতিমান হয়ে ওঠে। কন্যা সামারোখের লেখাগুলো কবিতা হয়ে উঠেছে এমন কথা বলার দুঃসাহস আমার নেই। তবে একটি কথা বলবো, সামারোখের লেখার মধ্যে এমন একটা জ্বালা, এমন একটা যন্ত্রণাবোধের সাক্ষাৎ পেয়ে গেলাম, পুরো 2 দিন তাই আমাকে অভিভূত করে রাখল। মনে মনে আমি প্রশ্ন করলাম, সুন্দরী সামারক, তোমার মনে কেন এত বেদনা? সেই সময় যখন আমি কবিতাগুলো পড়ছিলাম, কন্যা সামারক যদি আমার কাছে থাকতো, আমি তার সারা শরীরে শীতল বরফের প্রলেপ দিয়ে তার মনের যন্ত্রণা হরণ করবার চেষ্টা করতাম। তাতেও যদি যন্ত্রণার উপশম না হতো, আমি আমার শরীর তার শরীরে স্থাপন করে তার সমস্ত বেদনা শুষে নেবার চেষ্টা করতাম। যতই পড়ছি, 880 ভোল্টের বৈদ্যুতিক শক্তির ধাক্কা লাগছে আমার মনে। কন্যা সামারক মাত্র একটি কবিতায় পুরো একটি বই লিখে ফেলেছে। সে যদি সাধারণ অর্থে কবি যশপ্রার্থী একজন হতো, এ কাজটা কখনো করত না। টুকরো টুকরো কবিতায় মনের ভাব প্রকাশ করার চেষ্টা করত। সামারক ইংরেজি সাহিত্যের ছাত্রী। কবিতা কি করে সমিত আকার পায়, সেটা তার না জানার কথা নয়। তবুও প্রকাণ্ড এক দীর্ঘ কবিতায় তার মনের সমস্ত যন্ত্রণা ঢেলে দিতে চেষ্টা করেছে। অসহ্য কোনো যন্ত্রণা তাকে দিয়ে ওই কাজটি বোধহয় করিয়ে নিয়েছে। আমি ওই অশোধিত বেদনার কাছে মনে মনে আমার প্রণতি নিবেদন করলাম। কন্যা সামারোখের কবিতাগুলো পাঠ করতে গিয়ে আরও একটা জিনিস আমার চোখে ধরা পড়ল। কবিতার ঠিক ঠিক মাত্রা সে বসাতে পারে না। মাত্রা বেশি অথবা কম হয়ে যায়। তার ছন্দের ব্যবহারও নিখুঁত নয়। দীর্ঘদিন ধরে যদি কবিতা লেখার অভ্যাস করত, আমার ধারণা এসব ত্রুটি সে কাটিয়ে উঠতে পারত। তার 80 পৃষ্ঠার দীর্ঘ কবিতা এক আবহ থেকে অন্য আবহে যখন পৌঁছায়, চলনের মধ্যে একটা অসংলগ্নতা অত্যন্ত প্রকট হয়ে চোখে পড়ে। এই কবিতা যেভাবে লেখা হয়েছে সেভাবে যদি পাঠিয়ে দেয়া হয়, আমার ধারণা কোনো সাহিত্য সম্পাদক সেটা তাদের কাগজে প্রকাশ করতে কখনো রাজি হবেন না। কিন্তু আমার কাছে সম্পূর্ণ ভিন্ন কারণে এই লেখাগুলো মূল্যবান হয়ে উঠল। এ একজন অনিন্দ্য সুন্দর নারীর অত্যন্ত গভীর মর্মবেদনার দলিল। মহিলা এই কবিতার বইটি আমাকে উৎসর্গ করেছেন এবং আমাকে পড়তে দিয়েছেন। ব্যাপারটাকে অত্যন্ত বিরল একটা সৌভাগ্য বলে ধরে নিলাম। এই দীর্ঘ অগ্নিগিরির লাভা স্রোতের মতো অশোধিত আবেগের ফিরিস্তি পাঠ করতে গিয়ে কোথাও কোথাও এমন কিছু জমাট অংশ পেয়ে গেলাম, পড়ে ধারণা জন্মালো মহিলার সবটাই যন্ত্রণা নয়, যন্ত্রণা অতিক্রম করার ক্ষমতাও তার জন্মে গেছে। 2টো খণ্ড কবিতা উদ্ধৃত করছি, যেগুলো তার লেখায় গানের আকারে ধরা পড়েছে। প্রথমটি এরকম: কমল হীরের দীপ্তি ভরা তোমার এমন কঠিন অহংকার, ইচ্ছে করে গলায় পড়ি গড়িয়ে অলংকার। আহা যদি পারতাম আমি মন খেলিয়ে বানিয়ে নিতাম মনের মতো। উজ্জ্বলতা লজ্জা দিত রাজরানীদের হার, আমি তাদের সভায় যেতাম দুলিয়ে শাড়ির পার। দেখত লোকে অবাক চোখে কেমন শোভাকার, কঠিন চিকন প্রাণ গলানো তীক্ষ্ণ হীরের ধার, মনের মতো কাটবে এমন পাইনি মণিকার। তাই তো থাকি ছায়ার মতো বই যে তোমার ভার, পাছে এমন রতন মানিক কণ্ঠে দোলাও কার। পরের কবিতাংশটির আবেদন একটু অন্যরকম। একটা কথা বলে রাখি, কন্যা সামারোখের এই উদ্ধৃতাংশগুলো কবিতা হয়েছে এমন জোর দাবি আমি করতে পারবো না, কিন্তু পাঠ করতে গিয়ে আমার ভেতরটা বেজে উঠেছিল বলে উদ্ধৃত করার লোভ সামলাতে পারলাম না। তোমার এই প্রেম সকল দিকে গেছে, যদি ডাকি ডানা মেলে আকাশ আসে নেচে। আমার আপন জীবন ভরা তুচ্ছ আবিলতা, আমার মতো কলুষ গ্লানি আমার বিফলতা। তোমার প্রেমের স্নিগ্ধধারা সকল দেবে কেচে, পারিজাতের গন্ধ ভরা মন হারানো বায়ে, নীলাঞ্জনের রেখার নিচে শ্যামল তরুল ছায়ে। তোমার নামে হাত বাড়ালো দলে দলে বন দেবতা, হৃদয় দেবেন যেচে। কন্যা সামারুখের ভাবে উদ্বেল হয়ে সারাক্ষণ যদি মগ্ন থাকতে পারতাম, আমার জন্য সেটাই হতো সবচাইতে আনন্দের। কিন্তু আমরা তো মাটির পৃথিবীতে বাস করি। নিতান্ত অনিচ্ছায় হলেও
দৈনন্দিন কিছু প্রয়োজনীয় কাজ সারতে হয়, এটা সেটা কত কিছু করতে হয়। মানুষের সমাজে মানুষের মতো বাস করতে হলে কত দায় উপরোধ রক্ষা আর কর্তব্য কর্ম করে যেতে হয়। একদিন আমাকে বিকেলবেলা আবু সাইদ এসে বলল, চলো দোস্ত, নিউ মার্কেট ঘুরে আসি। আবু সাইদ সেজেগুজে এসেছে। আমার মনে হলো না আমি তাকে নিবৃত্ত করতে পারবো, কারণ গেল মাসে আমি তার কাছ থেকে 500 টাকা ধার করেছি। সে টাকা এখনো শোধ করা হয়নি। আমি বললাম, হঠাৎ করে তোমার নিউ মার্কেট যাওয়ার এমন কি দরকার পড়ল? সাইদ বলল, দোস্ত, স্যুট বানাবো, তোমাকে কাপড় পছন্দ করে দিতে হবে। আমি জিজ্ঞেস করলাম, এ অসময়ে তোমার স্যুট বানাবার দরকার পড়ল কেন? এখন তো সবে শরৎকাল, শীত আসতে দাও। সে বলল, দোস্ত, ভুলে যেও না, এটা আমার বিয়ের বছর। আমি বললাম, বিয়ের বছর তাতে কি? সেজন্য তোমাকে স্যুট বানাতে হবে কেন? স্যুট তো তুমি শ্বশুর বাড়ি থেকেই পাবে। সাইদ প্যাকেট থেকে একটা সিগারেট বের করে টেবিলে ঠুকতে ঠুকতে বলল, হ্যাঁ, শ্বশুরবাড়ি থেকে একটা স্যুট পাওয়া যাবে, সে কথা ঠিক বটে। তারপরও আমার একটা স্যুট বানানোর প্রয়োজন, কারণ বিয়ে করলে তো আমি ভীষণ খাই খরচের তলায় পড়ে যাব। তখন স্কলারশিপের 1200 টাকায় দুজনের চলবে না। এখন থেকে আমাকে চাকরির চেষ্টা করতে হবে। অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য একটা স্যুট প্রয়োজন। চলো দোস্ত, দেরি করে লাভ নেই। রাত হয়ে গেলে কাপড়ের রং বাছাই করতে অসুবিধে হবে। সাইদের স্যুটের কাপড় বেছে দিতে এসে আমি মহা মুশকিলে পড়ে গেলাম। আমি যে কাপড় পছন্দ করি সেটা সাইদের মনে ধরে না। সে যে সমস্ত কাপড় পছন্দ করে দেখলে আমার পিত্তি জ্বলে যায়। আমি এই প্রথম অনুভব করলাম রুচির দিক দিয়ে সাইদের সঙ্গে আমার কত পার্থক্য। 4-5টা দোকান ঘোরার পর আমার ধারণা হলো সাইদের সঙ্গে না আসাই ঠিক হতো, কারণ আমার জন্য সে তার পছন্দ মতো কাপড় কিনতে পারছে না। এই অনুভবটা আমার মনে আসার পর বললাম, ঠিক আছে, তুমি বেছে ঠিক করো, আমি কিছু বলবো না। সাইদ একটা রংচঙে কাপড় পছন্দ করলো। মনে মনে আমি চটে গেলাম, কোনো রুচিবান মানুষ কি করে এত রংচঙে কাপড় পছন্দ করে। দর্জির দোকানে গিয়ে বিরক্তি আরো বাড়ল। স্যুট কিভাবে বানাতে হয়, তার কত রকম পরিভাষা আছে, এই প্রথম জানতে পারলাম। কোট ডাবল কি সিঙ্গেল ব্রেস্ট হবে, প্যান্টের ঘের কত দূর হবে, স্ট্রেট পকেট থাকবে কিনা, হিপ পকেট একটা না দুটো হবে, পকেটের কভার থাকবে কি থাকবে না। দর্জি মহাশয়ের এতবিধ প্রশ্নের মোকাবেলায় সাইদ ভেবাচেকা খেয়ে গেল। প্রতিবারই সে বলছিল, দোস্ত, তুমি বলে দাও। সুতরাং নিতান্ত আনাড়ি হওয়া সত্ত্বেও আমি জবাব দিতে থাকলাম। দর্জি যখন জানতে চাইল কোট সিঙ্গেল কি ডাবল ব্রেস্ট হবে, আমি বললাম ডাবল ব্রেস্ট। প্যান্ট কোমরের উপরে কি নিচে পরা হবে, জানতে চাইলে আমি বললাম উপরে। হিপ পকেট একটা কি দুটো হবে, এ প্রশ্নের উত্তর আমি বললাম অবশ্যই দুটো। সে জিজ্ঞেস করল, কভার থাকবে? আমি বললাম হ্যাঁ। আমি স্যুট বানানোর প্রক্রিয়া পদ্ধতির ব্যাপারে কিছুই জানি নে। তারপরও দর্জির প্রশ্নের জবাব এমনভাবে দিলাম যেন হামেশাই স্যুট বানিয়ে থাকি। সাইদ আমার উপর ভীষণ খুশি হয়ে গেল। দর্জির দোকান থেকে বেরিয়ে এসে সে আমার কাঁধে হাত রেখে বলল, দোস্ত, তোমার মনের খুব জোর আছে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। একটা ফাঁড়া কাটল। নিউ মার্কেট থেকে বেরিয়ে দুজন রাস্তা পার হলাম। সাইদকে বললাম, দোস্ত, তুমি যাও, আমি পুরনো বইয়ের দোকানগুলো একটু দেখে যাব। অন্য সময় হলে সে ঠাট্টা তামাশা করত। জীবনের প্রথম স্যুট বানাতে দেওয়ার কারণে আজকে তার মেজাজটা খুব ভালো। সে বলল, না দোস্ত, দুজন একসঙ্গে এসেছি, একসঙ্গেই যাব। তুমি পুরনো বই দেখতে থাকো, আমি ওই ম্যাগাজিনের দোকানে আছি। পুরনো বইয়ের দোকানে এলে আমার একটা আশ্চর্য অনুভূতি হয়। পুরনো বই নাড়াচাড়া করে দেখার কি আনন্দ, সেটা প্রকাশ করা যাবে না। এক একটা বই কত হাত ঘুরে এসব দোকানে এসেছে। প্রতিটি পুরনো বইয়ের ভেতরে প্রাক্তন গ্রন্থমালিকের একটা ব্যক্তিগত সান্নিধ্য অনুভব করি। যিনি এ বই কিনেছিলেন, নরম কোনো সন্ধ্যের নির্জনে একাকী সেটা পাঠ করে কিভাবে রোমাঞ্চিত হয়ে উঠেছিলেন, সে কথা অনুভব করার চেষ্টা করি। বইয়ের জগতে সমস্ত মনোযোগ ঢেলে দিয়ে আধা রাত কাবার করে দিয়ে কিভাবে জীবনের একটা অর্থ খুঁজতে চেষ্টা করেছিলেন, সে কথাও মনে ঢেউ দিয়ে জেগে ওঠে। এ বই কিভাবে মালিকের ব্যক্তিগত সংগ্রহের ভাণ্ডার থেকে বেরিয়ে এসে পুরনো বইয়ের দোকানে ঠাঁই করে নিল, সে বিষয়েও নানা ভাবনা আমার মনে আসে।
গ্রন্থমালিক বৃদ্ধ বয়সে জীবন ধারণের কোনো অবলম্বন না পেয়ে ব্যক্তিগত সংগ্রহের গ্রন্থগুলো কি বেচে দিতে বাধ্য হয়েছিলেন, নাকি তার চাকর বিড়ির পয়সা জোগাড় করার জন্যে ফেরিওয়ালার কাছে 1000 টাকার বই 5-10 টাকায় বেচে দিয়েছে? ইদানিং যে কথাটা বেশি মনে হয়, গ্রন্থমালিকের অপগণ্ড নেশাগ্রস্ত ছেলেটি তার বাপের বুকের পাঁজরের মতো আদরের ধন বইগুলো পুরনো দোকানে বেচে প্যাথেড্রিন কিংবা হেরোইন কেনার পয়সা সংগ্রহ করেছে কিনা। একবার এই পুরনো বইয়ের দোকান থেকে আমি মহাকবি গোটের সাফারিংস অব ইয়ং ভের্থারের ইংরেজি অনুবাদের প্রথম সংস্করণের একটি কপি সংগ্রহ করেছিলাম। বইটা খুলে মালিকের সিলমোহরাঙ্কিত নাম ঠিকানা দেখে চমকে উঠেছিলাম। সত্যেন্দ্রনাথ দত্ত, 40 মসজিদবাড়ি লেন, কলকাতা। নিজেকেই প্রশ্ন করেছিলাম, ওই মসজিদবাড়ি লেনের সত্যেন্দ্রনাথ ভদ্রলোকটি কি কবি সত্যেন্দ্রনাথ দত্ত? আমি আবেগে রোমাঞ্চিত হয়ে উঠেছিলাম। আমার মনে হয়েছিল স্বয়ং মহাকবি গোটে কবি সত্যেন্দ্রনাথ মারফত ওই বইটি আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। দান্তের রচনাবলীর একটা ইংরেজি অনুবাদ দোকানে এসেছে। এ ধরনের বই ধরে দেখতে কি যে আনন্দ! আমি ঝুঁকে পড়ে বইটার ঘ্রাণ নিচ্ছিলাম। ঠিক এই সময় আবু সাইদ পেছন থেকে আমার জামা ধরে টান দিল। দোস্ত, দেখে যাও, একটা মজার জিনিস। আবু সাইদ আমাকে হিড়হিড় করে ম্যাগাজিনের দোকানটায় টেনে নিয়ে এলো। তারপর পাক্ষিক চিত্রিতা পত্রিকাখানা টেনে নিয়ে দেখিয়ে বলল, এই যে দোস্ত, কভার দেখো, তোমার প্রিয়তম মহিলার পুরো পাতা জোড়া 3 রঙের ছবি। আমি দেখলাম কভারে সত্যি সত্যি কন্যা সামারকের ছবি 3 রঙে ছাপা হয়েছে। মনে মনে একটা চোট পেয়ে গেলাম। আমার মুখ দিয়ে হঠাৎ করে কোনো কথা বের হলো না। সাইদ তার বড় বড় দাঁত দেখিয়ে হেসে বলল, দোস্ত, আমি বলিনি ওই মহিলা 2 নম্বরই জালমাল? তুমি শুধু শুধু ধূর্ত ওই মহিলার পক্ষ নিয়ে অকারণে লোকজনের শত্রুতে পরিণত হচ্ছ। দোস্ত, ওকে প্লেগ রোগের জীবাণুর মতো বর্জন করো, নইলে তুমি অনেক বিপদে পড়ে যাবে। তার অনেক বৃত্তান্ত আমি জানি। কাল সকালে আমার ঘরে এসো, সব কথা জানাবো। সাইদের কথার কোনো জবাব দেয়া আমার পক্ষে সম্ভব হলো না। আমার মনের এখন এমন এক অবস্থা, তার সঙ্গে কোনো রকম বাদানুবাদ করতে ইচ্ছেও হলো না। কন্যা সামারকের যতই ত্রুটি বা কলঙ্ক থাকুক না কেন, সেটা নিয়ে সাইদের সঙ্গে কোনো কথা বলতে আমার মন রাজি হলো না। আমি কিছুই বললাম না। হোস্টেলের দিকে হাঁটতে আরম্ভ করলাম। সাইদ বলল, একটু দাঁড়াও, একটা ম্যাগাজিন কিনে নেই, পরে কাজে আসতে পারে। সে রাতে 1000 চেষ্টা করেও আমি 2 চোখের পাতা এক করতে পারলাম না। কন্যা সামারক সম্বন্ধে 1000 চিন্তা করেও কোনো স্থির সিদ্ধান্তে আসতে পারলাম না। মহিলা কেমন, যার হৃদয়ে এমন তীব্র যন্ত্রণা, জীবন জিজ্ঞাসা যার এমন প্রখর, সে কি করে একটি আধাপর্ণ ম্যাগাজিনে নিজের ছবি ছাপতে পারে? বারবার ঘুরে ফিরে একটা কথাই আমার মনে জেগে উঠতে থাকলো, আমি একটা বোকা। কিন্তু আমি যে বোকা, সে কথাটা নিজেই জানি নে। আমি সব ব্যাপার এমন দেরিতে জানতে পারি কেন? সবাই আমাকে ঠকিয়ে যাবে, এই কি আমার ভাগ্য? নিজের গভীর দুর্ভাগ্যের কথা চিন্তা করতে করতে একসময় ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম ভাঙে অনেক দেরিতে। প্রাতকৃত্য সেরে ক্যান্টিনে গিয়ে দেখি ক্যান্টিন খালি। আমি ঘড়ি দেখলাম, 9:30 বাজে। ইস, এতক্ষণ আমি ঘুমিয়ে কাটিয়ে দিলাম। কোনো রকমে নাস্তা খেয়ে নিলাম। দোতলায় উঠব বলে সিঁড়িতে পা দিয়েছি, এমন সময় মনে পড়ে গেল সাইদ আমাকে গতকাল সন্ধ্যাবেলা বলেছিল, আমি যদি জানতে চাই তাহলে কন্যা সামারক সম্বন্ধে সে অনেক গোপন সংবাদ জানাতে পারে। আমি চরণে চরণে 3 তলায় উঠে ভেজানো দরজা ঠেলে সাইদের ঘরে প্রবেশ করলাম। কিন্তু ঘরে ঢুকে দেখি সাইদ বিছানার উপর উপুর হয়ে পড়ে আছে, পরনের লুঙ্গি খোলা। তার বিছানার চাদরটার একটা বিরাট অংশ ভিজে গেছে। বালিশের কাছটিতে কন্যা সামারকের ছবিসহ ম্যাগাজিনটা পড়ে আছে। এই দৃশ্য দেখার পর আমার বুঝতে বাকি রইল না, সাইদ হারামজাদা কন্যা সামারকের ছবির দিকে তাকিয়ে তাকিয়ে মাস্টারবেড করেছে। আমাকে দেখা মাত্রই সাইদ চমকে উঠল। তাড়াতাড়ি বালিশ টেনে চাদরের ভেজা অংশ ঢেকে ফেলল। সে আমার চোখের দিকে তাকাতে পারছিল না। আমি কিছু না বলে তার ঘর থেকে বেরিয়ে চলে এলাম। আমার মনে কন্যা সামারক সম্বন্ধে একটা নির্বেদ জন্ম নিল। যে ভদ্রমহিলা আদাপর্ণ ম্যাগাজিনে ছবি ছাপতে দেয় এবং সে ছবি দেখে মানুষ মাস্টারবেড করে, তার নামের সঙ্গে কিছুতেই কন্যা যুক্ত হতে পারে না। সামারক এখন থেকে শুধু সামারক, কন্যা সামারক নয়।
সামারকের সঙ্গে কন্যা শব্দটি যুক্ত রাখতে আমার মন আর সায় দিচ্ছে না। সামারক বিবাহিতা, এক সন্তানের জননী এবং স্বামীর সঙ্গে অনেকদিন হলো সম্পর্ক ছিন্ন করেছে। তার বয়স হয়েছে। আমি তার কানের গোড়ায় বেশ কটা পাকা চুল দেখেছি, যদিও সে আশ্চর্য কৌশলে সেগুলো আড়াল করে রাখতে জানে। প্রচলিত সংজ্ঞা অনুসারে তাকে কুমারী বলা কিছুতেই সঙ্গত নয়। তারপরও এ পর্যন্ত তাকে আমি কুমারী বলেই প্রচার করে আসছি। সামারকের সৌন্দর্যের মধ্যে আমি সন্ধান পেয়েছিলাম এমন এক বস্তুর যা অত্যন্ত নিরীহ এবং সরলবন্য হরিণীকে মানায়, ঋতুবতী হওয়ার আগে কিশোরীর শরীরকে যা আলোকিত করে রাখে। আমি মনে করেছিলাম শারীরিক বিবর্তনের মধ্যেও সেই মৌলিক জিনিসটি সামারক ধরে রেখেছিল। এখন দেখছি আমার সেই ধারণা সঠিক নয়। আধাপর্ণ ম্যাগাজিনে সে ছবি ছাপিয়ে আনন্দ পায় এবং সেই ছবি দেখে দেখে ইতর মানুষেরা মনের সুখে মাস্টারবেট করে। নিশ্চয়ই তার গহন মননে এমন এক কামনা কাজ করে, সে চায় ইতর মানুষেরা তার ছবির সঙ্গে যৌন সঙ্গম করতে থাকুক। আমি নিজে সামারক সম্পর্কিত যে ভাবমূর্তি তৈরি করেছিলাম তার উপরের নিকেলগুলো ঝরে গেল এবং কন্যা সামারকের অর্ধেক অস্তিত্ব আমার মন থেকে মুছে গেল। লোকে আমাকে বোকা মনে করতে পারে, আসলে আমি তো বোকাই। কিন্তু সামারকের সঙ্গে কন্যা যোগ করাটাকে যদি কেউ বোকামো মনে করেন, আমি মেনে নেব না। তাহলে পঞ্চস্বামীর ঘরণী দ্রৌপদীকে মানুষ সতী বলবে কেন? খ্রিস্ট জননীকেও বা কেন কুমারী বলবে? আমার বেদনা হলো আমার কন্যাত্বের ধারণাটা সামারকের বেলায় বেজায় রকম মার খেয়ে গেছে। সামারককে আর কন্যা সামারক বলতে পারছি না। তারপরও আমার কাছে তার একটা বিশেষ মূল্য রয়েছে, কারণ সামারক কবিতা লেখে। অবশ্য এ কথা ঠিক, যারা কবিতার ভালো মন্দ বিষয়ে মতামত প্রদান করেন তারা সামারকের লেখাগুলো কবিতা হয়েছে বলে মেনে নিতে চাইবেন না। সামারক যদি দীর্ঘকাল চর্চা করে ছন্দ, মাত্রা এইসব ঠিকমতো বসাতে শিখত, তাহলে তারা ভিন্ন রকম ধারণা পোষণ করতে বাধ্য হতেন। তার মনে ভাবনাগুলো যেভাবে এসেছে অদলবদল না করে সেভাবেই প্রকাশ করেছে কবিতায়। তার শক্তি এবং সততা নিয়ে আমি অনুমাত্র সন্দেহ পোষণ করি না। আমার মনে হলো তারপরও সামারকের সঙ্গে একটা সম্পর্ক রক্ষা করতে পারব, কারণ নিজেকে সে যা নয় তা দেখাতে চায় না। আমি অপেক্ষা করছিলাম সামারক আগামী শুক্রবার এলে তার সঙ্গে নানা বিষয়ে কথাবার্তা বলা যাবে। একটা ব্যাপার তার সঙ্গে আমি স্পষ্ট করে নিতে চাই। ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী তার চাকরির ব্যাপারটার সঙ্গে আমাকে জড়িয়ে ফেলেছেন। আমি জানি আমি নিতান্তই তুচ্ছ এবং আদনা মানুষ। এই আদনা মানুষটাকেই তিনি ঘুম থেকে জাগিয়ে অফিসে ডেকে নিয়ে গিয়েছিলেন। তার ডিপার্টমেন্টে সামারক যাতে না আসতে পারে সেজন্য আমার সাহায্য কামনা করেছিলেন। নেহায়েত ঘটনাক্রমে বাংলা একাডেমিতে আমার সঙ্গে সামারকের সাক্ষাৎ হয়েছিল। ওই সাক্ষাৎটাই আমার বিপদের কারণ হয়েছে। ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী, ডক্টর মাসুদের মতো বিশ্ববিদ্যালয়ের বাঘা বাঘা কর্তা আমার শত্রু হয়ে দাঁড়িয়েছেন। এই সমস্ত মানুষ ওই এলাকায় আমাকে আর কোনোদিন মাথা তুলতে দেবেন না। বিশ্ববিদ্যালয়ের সমস্ত প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে আমাকে এমনভাবে বিচ্ছিন্ন করে ফেলবেন, আত্মহত্যা করেও আমি আত্মরক্ষা করতে পারবো না। এক কাজ করিনি কেন? যে সামারকের চাকরিকে কেন্দ্র করে আমার ওই দুর্গতির শুরু, সামারককে সেটা পাইয়ে দেবার লড়াইটা আমি করিনি কেন? সেটা আমার অযোগ্য কাজ হবে না। কিছু মানুষ আমার শত্রু হবে বটে, অধিকাংশই তারিফ করবে, বলবে ছেলেটার বুকের পাটা আছে। সুন্দর মহিলার জন্য বিপদ ঘাড়ে নিতে একটুও ভয় পায় না। আমার দুর্বলতা এবং আমার শক্তির কথা আমি জানি। দুর্বুদ্ধি এবং কূটকৌশলে আমি পণ্ডিতদের সঙ্গে এঁটে উঠতে পারবো না, কিন্তু সাহস এবং ধৈর্য বলে এদের সবাইকে পরাজিত করতে পারি। মনে মনে স্থির করে নিলাম শুক্রবারে সামারক এলে বিশ্ববিদ্যালয়ে তাকে ঢুকিয়ে দেওয়ার একটা সুড়ঙ্গ পথ তৈরি করার কলাকৌশল নিয়ে আলোচনা করা যাবে। গল্প পাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে ছিল আহমদ ছফার লেখা উপন্যাস অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরীর পঞ্চম পর্ব। আর পরবর্তী পর্বগুলো শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।